আচ্ছা, আমরা তো প্রতিদিন কত রকমের গতি দেখি, তাই না? গাড়ি চলছে, বল গড়াচ্ছে, পাতা পড়ছে, কিন্তু এর মধ্যে সবচেয়ে বেসিক, সবচেয়ে মৌলিক গতি কোনটা? আজ আমরা ঠিক সেটাই জানব, সরল রৈখিক গতি। বলতে পারেন এটা হলো আমাদের চারপাশে জগতের গতির যে বিশাল বর্ণমালা, তার একেবারে প্রথম অক্ষর। তাহলে প্রশ্নটা হলো, আমাদের চারপাশে দেখতে পাওয়া সবচেয়ে সহজ গতির রূপ কোনটা? আচ্ছা, একটা 100 মিটার স্প্রিন্টে দৌড়ানো অ্যাথলিট, কিংবা ধরুন ছাদ থেকে খসে পড়া একটা টাইলস, অথবা একটা লিফট যে সোজা উপরে উঠছে বা নিচে নামছে, এই সবগুলোর মধ্যে সাধারণ মিলটা কোথায়? উত্তরটা কিন্তু খুবই সহজ, আর ঠিক এটাই হতে যাচ্ছে আমাদের আজকের আলোচনার মূল ফোকাস। তো এই পুরো ব্যাপারটাকে আমরা কিভাবে বুঝব? প্রথমে আমরা দেখব সোজা পথে গতি জিনিসটা কি, মানে সরল রৈখিক গতির সাথে একটা পরিচয় পর্ব সারব। তারপর এর যে প্রকারভেদ আছে, মানে সুষম আর অসম গতি, সেগুলো নিয়ে কথা বলবো। গতিকে মাপার জন্য যে ভাষা ব্যবহার হয় সেটাও জানব, আর দেখব এর পেছনের গাণিতিক সূত্রগুলো কি কি। আর সব শেষে আমরা বোঝার চেষ্টা করব যে এই আপাতদৃষ্টিতে সহজ গতিটা আসলে এত গুরুত্বপূর্ণ কেন। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। ওকে, তাহলে আমাদের প্রথম ধাপ, সরল রৈখিক গতির পরিচিতি। চলুন একদম গোড়া থেকে বুঝি কেন এই জার্নিটাকে ফিজিক্সের সবচেয়ে সহজ যাত্রা বলা হয়। সংজ্ঞাটা একদমই সোজাসাপটা। সরল রৈখিক গতি মানে হল যখন কোনো একটা বস্তু একটা নিখুঁত সরল রেখা ধরে চলে। মূল কথাটা হলো এর দিকের কোনো পরিবর্তন হবে না, মানে ডানেও যাবে না, বামেও যাবে না, শুধু সোজা, একদম সোজা। এখানে পথটাই কিন্তু আসল খেলোয়াড়, একটা পারফেক্ট স্ট্রেইট লাইন। আর এটা কিন্তু শুধু বইয়ের কথা না, আমাদের চারপাশে এর উদাহরণ ছড়িয়ে আছে। ভাবুন তো, একটা গাড়ি যখন সোজা হাইওয়ে ধরে চলছে, বা একটা লিফট যখন সোজা ওপরে উঠছে বা নিচে নামছে, কিংবা ধরুন হাত থেকে একটা পাথর ছেড়ে দিলে সেটা যেভাবে সোজা মাটির দিকে পড়ে, অথবা একটা ট্রেন যখন সোজা রেল লাইন ধরে ছুটে যায়, এই সবই কিন্তু সরল রৈখিক গতির একেবারে ক্লাসিক উদাহরণ। দেখছেন তো ব্যাপারটা আমাদের জীবনের সাথে কতটা জড়িয়ে আছে? তো এর মূল বৈশিষ্ট্যগুলো কি কি? প্রথমত, আর সবচেয়ে জরুরি, গতিপথটা হবে একটা সরল রেখা। দ্বিতীয়ত, এই গতিটা ওয়ান ডাইমেনশনাল বা একমাত্রিক। এখন একমাত্রিক মানে কি? মানে হলো এর অবস্থান বোঝানোর জন্য আমাদের শুধু একটা মাত্র অক্ষই যথেষ্ট, হয় বস্তুটার সামনে পেছনে যাবে, না হলে উপরে নিচে, ব্যাস। আর সবশেষে বেগ আর ত্বরণ দুটোই কিন্তু এই একই সরলরেখা বরাবর কাজ করে। আর ঠিক এই কারণেই এর হিসাব নিকাশ করাটা অনেক অনেক সহজ। আচ্ছা, একটা বস্তু সোজা পথে চলছে, এটা তো বুঝলাম, কিন্তু সব সোজা পথের গতিই কি একই রকম? একদমই না। একটা বস্তু সোজা পথে চললেও কিন্তু তার স্পিড বা বেগ বদলাতে পারে, তাই না? চলুন এবার তাহলে এই গতির দুটো আলাদা ধরন, সুষম আর অসম গতি, এই দুটোকে একটু কাছ থেকে দেখি। পার্থক্যটা খুব পরিষ্কার। একদিকে আছে সুষম গতি। এখানে বস্তুটা সমান সময়ে ঠিক সমান দূরত্ব পার করে। সোজা কথায় এর বেগটা একদম স্থির থাকে। যেমন ধরুন একটা গাড়ি হাইওয়েতে ক্রুজ কন্ট্রোল অন করে চলছে, মানে স্পিড একদম কাটায় কাটায় এক। আর অন্যদিকে আছে অসম গতি। এখানে সমান সময়ে বস্তুটা ভিন্ন ভিন্ন দূরত্ব পার করে, মানে এর বেগটা কনস্ট্যান্টলি বদলাচ্ছে, কখনো বাড়ছে কখনো কমছে। যেমন একটা গাড়ি যখন ব্রেক কষে থামার চেষ্টা করে, তখন তার গতিটা অসম হয়ে যায়। যে কোনো কিছু নিয়ে গভীরে জানতে হলে তার নিজস্ব ভাষাটা শেখা জরুরি। গতিবিদ্যারও কিন্তু একটা নিজস্ব ভাষা আছে, কিছু টার্মস আছে, কিছু প্রতীক আছে, যেগুলো ছাড়া একে ঠিকঠাকভাবে বিশ্লেষণ করা যায় না। তো চলুন এবার আমরা গতি পরিমাপের সেই শব্দভাণ্ডার আর সরঞ্জামগুলো একটু চিনে নিই। এই যে দেখুন, এটাই হলো আমাদের সেই টুলকিট। এখানে গতি মাপার জন্য যে মৌলিক রাশিগুলো লাগে সেগুলো সব আছে, যেমন দূরত্ব বা এস, সরণ বা এক্স, বেগ বা ভি, ত্বরণ বা এ, আর সময় মানে টি। সাথে এদের প্রতীক আর আন্তর্জাতিক এককও দেওয়া আছে। এগুলো কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে, কারণ একটু পরে যে সূত্রগুলো আমরা দেখব সেখানে এই প্রতীকগুলোই ব্যবহার হবে। এতক্ষণ তো আমরা গতিকে বর্ণনা করলাম, এবার আসল মজা। এবার আমরা এমন কিছু নিয়ম বা সূত্র দেখব যা দিয়ে আমরা গতিকে শুধু বর্ণনা নয়, ভবিষ্যৎবাণীও করতে পারব। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এই গাণিতিক সূত্রগুলো হল
একটা যাত্রার রোলকক, যা দিয়ে বলে দেওয়া যায় একটু পরে বস্তুটা কোথায় থাকবে বা তার বেগ কত হবে। কিন্তু এখানে একটা বড় কিন্তু আছে। একটা খুব জরুরি শর্ত আমাদের মাথায় রাখতে হবে। আমরা যে সূত্রগুলো নিয়ে কথা বলতে যাচ্ছি সেগুলো কিন্তু সব ক্ষেত্রে কাজ করবে না। এগুলো শুধু তখনই প্রযোজ্য হবে যখন ত্বরণ বা অ্যাক্সেলারেশন ধ্রুবক থাকবে, অর্থাৎ বেগ বাড়ার বা কমার হারটা যদি একদম সমান থাকে। এটা কিন্তু মনে রাখাটা খুবই খুবই জরুরি। তো এই হলো সেই বিখ্যাত 3টি সমীকরণ। এরাই হলো সরল রৈখিক গতির মূল ভিত্তি। প্রথমটা v = u + at, এটা আমাদের শেষ বেগটা খুঁজে বের করতে সাহায্য করে। দ্বিতীয়টা s = ut + ½ at², এটা দিয়ে আমরা সরণ বা অতিক্রান্ত দূরত্বটা বের করতে পারি। আর 3 নম্বরটা v² = u² + 2as, এটার বিশেষত্ব হলো এটা সময় ছাড়াই বেগ আর সরণের মধ্যে একটা সম্পর্ক তৈরি করে দেয়। সূত্রগুলো দেখে হয়তো একটু জটিল মনে হতে পারে, কিন্তু একদমই ঘাবড়ানোর কিছু নেই। চলুন প্রতীকগুলোর মানেগুলো আরেকবার দেখে নিই। ইউ মানে হলো প্রাথমিক বেগ বা শুরুর স্পিড, ভি হলো চূড়ান্ত বেগ বা শেষের স্পিড, আর এ, টি, এস এদের সাথে তো আমাদের আগেই পরিচয় হয়েছে। একবার এই প্রতীকগুলোর সাথে পরিচিত হয়ে গেলে দেখবেন সমীকরণগুলো ব্যবহার করাটা কত সহজ। বেশ, আমরা অনেক কিছু জানলাম, সংজ্ঞা, প্রকারভেদ, সূত্র সবই দেখলাম। কিন্তু মনে একটা প্রশ্ন আসতেই পারে, তাই না? যে এই এত সহজ, এত সাধারণ একটা গতি নিয়ে এত কথা বলার দরকারটা কি? এর আসল গুরুত্বটা কোথায়? এর কারণটা হলো এটাই সবকিছু শুরু। সরল রৈখিক গতি হল ফিজিক্সের দুনিয়ায় গতির বর্ণমালার প্রথম অক্ষর। যেমনটা আমরা শুরুতে বলেছিলাম, আপনি যদি বৃত্তাকার গতি, দোলকের গতি, এমনকি গ্রহ নক্ষত্রের গতিও বুঝতে চান, সেই সব জটিল গতির রহস্যের চাবিকাঠি কিন্তু লুকিয়ে আছে এই সহজ গতিটার মধ্যেই। সোজা কথায় এটা হলো গতিবিদ্যার একেবারে ফাউন্ডেশন বা বিল্ডিং ব্লক।